আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। তো ঘটনা শুরু হয় 2017 সালের শেষের দিকে। টাঙ্গাইলের একজন পীর সাহেবের ঘটনা। পীর সাহেবের দরবার ছিল এবং প্রচুর লোকজনের আনাগানা ছিল সব সময়। মানুষজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে, তিনি ঝাড়ফুঁক করে দিতেন। কোনো সময় গরিব লোকদের টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আবার সন্ধ্যার সময় তিনি তার মুরিদদের নিয়ে জিকির করতেন। বিভিন্ন সমস্যা নিয়ে তিনি আসা লোকদের ঝাড়ফুঁক করতেন ঠিক সন্ধ্যার পরপরই। তিনি সবসময় তার কাছে কাচের বোতল রাখতেন। যদি কোনো জিনে ধরা রোগী আসতো তার কাছে, তবে সেই জিনগুলোকে তিনি বোতলে ঢুকিয়ে ফেলতেন যদি জিনগুলো যেতে রাজি না হতো। ব্যাপারটা এমন ছিল যে সেই পীর জিনকে বলতেন চলে যেতে, যদি না যাইতো তাহলে মারধর করতেন। তখন কিছু জিন যেতে চাইলে চলে যেতে দিতেন, না যেতে চাইলে বলতেন চলে যান, এলে বোতলে ঢুকিয়ে ফেলবো। তো যারা যেতে চাইতো না তাদেরকে বোঝানোর সুযোগ না দিয়ে তিনি বোতলে ঢুকাতেন এবং সেই বোতল নিয়ে তিনি তার মুরিদদের দিয়ে মাটি চাপা দিয়ে রাখতেন। মুরিদ বলতে তার আশেপাশের অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে। যেহেতু তিনি জিনকে বন্দি করেছেন, তাই সেই জিনের আত্মীয় স্বজনরা যেন সেই পীর বা পীরের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য তিনি প্রতিদিন 8টা করে তাবিজ তার বাড়ির চারিপাশে পুঁতে দিতেন তার মুরিদদেরকে নিয়ে। এটি তিনি প্রতিদিন করতেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন বন্দি জিনদের জন্য অন্যান্য জিনেরা হামলা করতে পারে, এতে পরিবারের ক্ষতি হতে পারে, এবং সেজন্যই সে প্রতিদিন তার বাড়িতে তাবিজ পুঁতে দিতেন যাতে কোনো ধরনের জিন প্রবেশ করতে না পারে। এভাবে উনি ওনার কাজ চালিয়ে যেতে লাগলেন। একদিন ওনার একজন মুরিদ, যিনি সব সময় ঝাড়ফুঁকের কাজে পীরকে সাহায্য করতেন, তিনি ঘুমের মধ্যেই মারা যান। তাকে গোসল দেন পীর সাহেব নিজেই, এবং তিনি লক্ষ্য করেন তার সেই মুরিদের পুরো শরীর কেমন যেন নরম। মৃত্যুর পর সাধারণত শরীর শক্ত হয়ে যায়, কিন্তু সেই মুরিদের শরীর ছিল একদম নরম, এবং তিনি এটা লক্ষ্য করলেন তার বুকের সবগুলো হাড় ভেঙে গেছে। তিনি দ্রুতই তার মুরিদের দাফন কাফন সম্পন্ন করে এবং বাসায় ফিরে তার বাড়িকে তিনি বরাবরের মতোই 8টা তাবিজ লিখে বন্ধ করিয়ে দেন। তখন ছিল আসরের সময়। সচরাচর তিনি এই কাজটি এশার পর করতেন। সেদিন রাতে পীর সাহেব স্বপ্নে দেখেন যে তার মুরিদের লাশ কবর থেকে উঠিয়ে শিয়াল কুকুর টেনে তুলে ফেলেছে এবং তার বাড়ির উঠানে সেই লাশ এনে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং তিনি শুনতে পান তার সেই মৃত মুরিদ তাকে ডাকছে। যেহেতু তিনি জানতেন এটা জিনদের শয়তানি, তাই তিনি তখনই একটা লাঠি নিয়ে বের হন এবং বের হয়ে তিনি দেখতে পেলেন তার বাড়ির উঠানের সামনে সেই মৃত মুরিদ দাঁড়িয়ে আছে। তিনি বলতে লাগলেন, খবিশের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাড়িতে আমার জমিনে দাঁড়িয়ে আছিস, এখনই চলে যা, নইলে আগে তোকে বেঁধে মারবো, তারপর তোকে বোতলে ভরে মাটিতে পুঁতে রাখবো। তার কথা শুনে সেই মুরিদের রূপ নেয়া জিন বলে, আয় আমাকে ধর, তোর যদি সাহস থাকে তবে আমাকে পারলে ধর। এটা শুনে সেই পীর লাঠি উঁচিয়ে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেই পীর মাটিতে পড়ে যান। তিনি অনুভব করতে লাগলেন তার ডান পায়ের বোধ শক্তি হারিয়ে গেছে, তাই তিনি কোনোভাবে ওঠার চেষ্টা করছেন কিন্তু পারছিলেন না। তিনি দোয়া তো পাঠ পড়তে পারছিলেনই না পারছিলেন কাউকে ডাকতে। তখন সেই মুরিদের রূপ নেয়া জিন তার কাছে আসে, তার কানের কাছে এসে বলতে থাকে, তোর বাহাদুরির দিন শেষ, দেখ তোকে আর তোর সাথীদেরকে কি করি। এটা বলার পর সেই জিন তার উপর অজস্র ছোট ছোট সাপ ফেলে দিয়ে চলে যায়। সাপগুলো তাকে কামড়াতে থাকে। সেই সাপের কামড়ে চিৎকার করতে লাগলেন তিনি। পাশে তার মুরিদরা স্থায়ীভাবে থাকতো, যারা তারা জিন ছাড়ানো বা ঝাড়ফুঁকে সাহায্য করত। তারা সেই পীরের চিৎকার শুনে সেখানে এসে পীরকে মাটিতে গড়াগড়ি করতে দেখে। পীরকে তারা উদ্ধার করে এবং ঘরে নিয়ে যায়। সেই রাত পোহানোর পর পীর সাহেব বুঝতে পারলেন তার 2 পা অবশ হয়ে গেছে। এদিকে সকালে খবর আসে তার আরেক মুরিদ মারা গেছেন। এই কথা শোনার পর পীর সাহেব বুঝতে পারলেন কোনো একটা সমস্যা শুরু হয়েছে। তারা দুইজনই খুব কাছের মানুষ ছিল এবং দুইজনই গত 2 দিনে মারা গেল। গত রাতে তার সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর এখন তো 2 পা অবশ, অবশ্যই কোনো জিন তার ক্ষতি করতে চাচ্ছে। তাই তিনি প্রতিদিন যেভাবে 8টা তাবিজ বাড়ির 8 দিকে পুঁতে দিতেন, সেভাবে তিনি তাবিজ পুঁতে দিলেন মুরিদদের দিয়ে, কিন্তু 8টির বদলে 16টি তাবিজ পুঁতে দেওয়া হলো, যাতে কোনোভাবে কোনো জিন না আসতে পারে এবং পরিবারের ক্ষতি করতে না পারে। এবং তার মুরিদদের নির্দেশ দিলেন এই খবর প্রচার করতে যে পীর সাহেব অসুস্থ, তাই কিছুদিন পীর সাহেবের সাথে কেউ দেখা করতে পারবে না, এটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সেই পীর তার পরিচিত একজন আলেমের কাছে গত রাতে ঘটনা এবং পরপর 2 দিনে তার 2জন মুরিদের মারা যাওয়ার ব্যাপারে আলাপ করলেন।
পীরের পরিচিত সেই ব্যক্তি ফোনে তাকে বলেন, যেহেতু আপনি জিনকে বোতলবন্দি করেছেন, তাই হয়তো কোনো জিন আপনার ক্ষতির করার চেষ্টা করছে, তাই আপাতত সাবধান থাকুন। এবং যেহেতু গত রাতে আপনি না বুঝে বাইরে গিয়ে সেই জিনের মুখোমুখি হয়েছিলেন, তাই সেই সুযোগে আপনার উপর সে জাদু করেছে। পীরের পরিচিত সে আলেম তাকে ফোনে কিছু তদবির শিখিয়ে দেয় এবং পরামর্শ দেয় তার পরিবারের কেউ যেন বাইরে চলাফেরা একা একা না করে। কিন্তু সেদিন রাতটাই ছিল বিভীষিকাময়। সেদিন রাতে পীর সেই আলেমের পরামর্শ মোতাবেক আমল করা শুরু করে দেয় এবং আমল করে ঘুমিয়ে গেলেন। উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে কিছু তাকে বিছানা সহ এক পাশ কাত করে ফেলে দেয় এবং তিনি বিছানার নিচে চাপা পড়ে যান। তিনি শুনতে পান তার ছোট মেয়ে, ছোট ছেলে, তার স্ত্রী, বড় মেয়ে, মেয়ের জামাই প্রচন্ড আর্তনাদ করছে। তিনি নিজেও চিৎকার করছিলেন। তখন তিনি শুনতে পান কেউ টেনে হিচড়ে তার পরিবারের সদস্যদের তার বাড়ির ডাইনিং রুমে এনে বসিয়ে দিয়ে বলেন, একদম চুপ হয়ে বসে থাক তোরা, না হলে তোদের জবাই করে ফেলে দিব, তোদের বাড়ির পাশের পুকুরে ফেলে রাখবো। তখন পীর বলছিলেন, আমাকে পারলে মার, আমাকে আটকে রেখে আমার পরিবারকে ভয় দেখাচ্ছিস, পারলে আয়। পীর এটা বলার সাথে সাথে তার উপর থাকা বিছানাটা কেউ সরিয়ে ফেলে এবং পীরকে উপরে টেনে তুলে ঘাড় ধরে এবং তাকে নিয়ে যায় ডাইনিং রুমে। পীর দেখতে পান তার পরিবারের সবাই সেই ঘরের কোণে একটা কোণে বসে আছে। তখন পীর দেখতে পেলেন অজস্র কালো কালো ছায়ামূর্তি তাদের ঘিরে রেখেছে। তাদের চোখগুলো ছিল লাল, পুরো ঘরটা যেন গরম। পীর ভয় পেয়ে গেল। তিনি তার পরিবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ ডাকে সাড়া দিল না। তিনি শুনতে পেলেন একটা কালো ছায়ামূর্তি তার পরিবারকে বলছে, এই তোরা কাঁদিস না, এই নে শাবল কোদাল, খুঁড়ে ফেল তোদের বাবার কবর। পীর মরে গেছে, ওকে মাটি দিতে হবে। গরমে ফুলে গেছে তোদের বাবার শরীর, পচতে শুরু করেছে, দিন হওয়ার আগেই মাটি দিয়ে দে, নইলে মানুষজন জেনে যাবে পীর তো মরেই গেছে, পচেও গেছে। তখন সবাই ছিছি করবে, দাফন দিতে কেউ আসবে না কাছে, গন্ধে তোদেরকেই দাফন কাফন করতে হবে। পীর তাজ্জব হয়ে শুনতে লাগলেন এবং চিৎকার করে তার ছেলে মেয়ের জামাইকে ডাকতে লাগলেন, এই তোরা এগুলা শুনিস না, আল্লাহর ডাক, আল্লাহ আয়াতুল কুরসি পড়। ঠিক এই কথা যখনই তিনি বললেন, তিনি তখনই বুঝতে পারলেন তিনি তো কথা বলছেন ঠিকই, কিন্তু কোনো শব্দ তার মুখ থেকে বের হচ্ছে না। তিনি দেখলেন তার কিশোর ছেলে এবং মেয়ের জামাই সেই জিনদের দেওয়া শাবল কোদাল দিয়ে সেখানে ডাইনিং রুমের পাকা ফ্লোরেই কবর খুঁজছে। তিনি দেখলেন যারা কবর খুঁড়ছে তারা শাবল বা কোদাল দিয়ে না করে হাত দিয়েই কবর খুঁড়ছে। আর পীর শুনতে পাচ্ছিলেন কালেমা শাহাদাত পড়ছে সেই সকল ছায়ামূর্তিগুলো। তিনি দেখলেন তাকে 4টি ছায়ামূর্তি তাদের কাঁধে তুলে নিল। তারা তাকে সদ্য খোঁড়া সেই কবরে শুইয়ে দিল। পীর শুনতে পাচ্ছিলেন কিন্তু কিছু করতে পারছিলেন না। তিনি মনে মনে সূরা ইয়াসিন পড়তে লাগলেন, কিন্তু তিনি শুনতে পেলেন সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন বলল, তুই যত কিছুই করিস না কেন, আজ তুই বাঁচতে পারবি না। তখন তিনি দেখলেন একটা বেজি সেই ছায়ামূর্তি পীরের বুকের উপর ছেড়ে দেয়। পীর দেখতে লাগলেন সেই ছায়ামূর্তিগুলো এবং তার পরিবারের সবাই তার উপর মাটি ছিটাচ্ছে। তার কোমর অবধি মাটি চাপা পড়ে যায়। তখন সেই বেজিটা পীরের হাতে কামড় দিয়ে দিল। কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পেলেন তার চারপাশে অনেক লোকজন। তিনি দেখতে পেলেন পরিবারের সবাই ভালো আছে। তখন তিনি তার একজন মুরিদকে ডাকলেন, কিন্তু শব্দ বের হলো না। তিনি অনেক চেষ্টা করলেন, কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। উ আয়ের মতো সেভাবে বোবারা শব্দ করে কথা বলার জন্য ইশারা করেন, ঠিক সেভাবেই শব্দ বের হচ্ছিল তার মুখ দিয়ে। তিনি ইশারা দিয়ে সবাইকে ঘর ত্যাগ করতে বললেন। তারপর মেয়ের জামাইকে লিখে বলেন যে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। পীর তার পরিচিত আলেমকে ফোন দিয়ে তার অবস্থা সম্বন্ধে অবহিত করেন এবং তিনি যেন দ্রুতই সেখানে চলে আসেন, কেননা পীর সাহেবের অবস্থা ভালো না। সেদিন বিকেলে পীরের পরিচিত সেই আলেম আসেন। এসে দেখতে পান পীর শুয়ে আছেন, তার হাতে 2 ধরনের ব্যান্ডেজ করা। সেই আলেম এসে জানতে চান কি হয়েছিল সেদিন রাতে। তখন পীর লিখে কিছু বলবেন তার আগেই তার মেয়ের জামাই বলা শুরু করে আরেক ঘটনা। আসলে সেই রাতে পীরের সাথে যে ঘটনা ঘটেছে এবং পীরের পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে সেটা আরেকটা, যেটা পীর তার মেয়ের জামাইয়ের মুখে শুনে অবাক হয়ে যান যখন তার মেয়ের জামাই সে আলেমকে অন্য ঘটনা বলতে শুরু করেন। মেয়ের জামাই সে আলেমকে বলে, রাতে আব্বা ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলাম তিনি ঘুম থেকে ওঠেন। উঠে তিনি আর তার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। বলতে লাগলেন, বের হয়ে যা তোরা বাড়ি থেকে, তোরা যদি বাঁচতে চাস বের হয়ে যা, ঘোর বিপদ হবে নইলে। আমাকেও যেতে দিবে না ওরা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে বলে তিনি এক হাত দিয়ে তার বিছানাটা উল্টে ফেলে। এই ঘটনা দেখে তার স্ত্রী মেয়ের জামাইকে ডেকে নিয়ে আসে। এসে দেখে পীর পীরের ঘরে এক কোণে বসে বিড়বিড় করে বলছেন, তোর আয়াতুল কুরসি পড় আর বের হয়ে যা, না হলে তোদের মেরে ফেলবে। আর পীরের আশেপাশে অনেকগুলো কালো ছায়া ঘুরছে। তারপর তারা দেখেন পীর দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন।
অথচ সেদিন তার দুই পায়ের বোধশক্তি হারিয়ে ফেলেছিলেন। পীরের মাথা বাম কাত হয়ে ঝুঁকে রইল এবং সেই অবস্থায় অনেকটা ভারসাম্যহীনভাবে তিনি ডাইনিং ঘরে যান, ফ্লোরে বসে পড়েন এবং কালেমা শাহাদাত পড়তে পড়তে নিজের হাত দিয়ে ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়তে শুরু করেন। তা দেখে মেয়ের জামাইরা তাকে ধরতে গেলে তিনি মেয়ের জামাইয়ের দিকে চোখ তুলে তাকালেন। জামাই দেখলেন পীরের চোখগুলো সম্পূর্ণ কালো। তা দেখে পীরের ছোট ছেলে তাদের বাড়িতে থাকা অন্যান্য মুরিদদের ডেকে নিয়ে আসেন। তারা এসে দেখে তিনি তার হাত দিয়ে অনেকখানি ঢালাই দেওয়া ফ্লোর খুঁড়ে ফেলেছেন। তার হাত রক্তাক্ত। তিনি মাটি খুঁড়ছিলেন এবং তার উপরে সেই মাটিগুলো ফেলছিলেন, তার নিজের উপরে মাটিগুলো ফেলছিল। পীরের মুরিদরা তখন দোয়া দুরুদ পড়ছিল জোরে জোরে এবং বেশ কয়েকজন সাহস করে তাকে ধরে ফেলে। তাকে ধরা মাত্রই তিনি তার ডান হাতে কামড় দিয়ে বেশ হয়ে পড়ে যান। পরে তাকে পরিষ্কার করে বিছানায় নেওয়া হয়। সবকিছু শুনে সেই আলেম পীরকে বলে, পীর সাহেব, আগেও বারবার মানা করেছিলাম আপনাকে, এই বোতলে জিন আটকানো থামান। মেইন সমস্যা এখানেই। মনে করে দেখেন তো গত 2-3 মাসে আপনি এমন কোনো জিনকে বোতলবন্দি করেছিলেন কিনা যার খুব পাওয়ারফুল? পীর ইশারায় দিয়ে বোঝান যে তার কিছুই মনে নাই। সেই রাতে সেই পীর আলেম পীরকে বসায়, তার উপরে প্রভাব থাকা জিনকে ডেকে আনবেন সমস্যা জানার জন্য। জিনকে ডাকার প্রক্রিয়া শুরু এবং 1 মিনিটের মধ্যে পুরো বাড়িতে তাণ্ডব শুরু হয়ে যায়। দরজা জানালায় সপাটে লাথি মারার শব্দ, পশু পাখির শব্দ, বাতাসের শব্দ, হাড়ি পাতিল ছুঁড়ে মারার শব্দ এবং সেই পীর তখন ভারী গলায় অট্ট হাসি দিয়ে শুরু করতে থাকে। সে আলেম দোয়া দুরুদ পড়তে লাগলেন, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। সে আলিমকে পীরের উপর ভর করা জিন বলতে লাগলেন, দেখলাম তোর ছেলেটা ভারতের দেওবন্দে পড়ালেখা করছে। এরপর ফিসফিসে সে আলেমকে বলে, তোর ছেলেকে ছাদ থেকে ফেলে দিলে কেমন হবে বলতো? ফেলে দিই? যদি ছেলেকে বাঁচাতে চাস তবে এখান থেকে চলে যা, পীরকে আমরাই মেরে ফেলবো। এই দেখে তার প্রমাণ, এই দেখ তার প্রমাণ। সেই বলেই পীরের এক হাত দিয়ে তার নিজের একটা চোখ উপড়ে ফেলে তা হাতে নিয়ে সে আলেমের দিকে বাড়িয়ে দেয়। বলে, ধর নিয়ে যা প্রমাণ। কে যদি আসিস ওকে বাঁচাতে পীরকে, তবে ওর শরীরের এক একটা অংশ এভাবে কেটে কেটে পাঠাবো। এত কিছু দেখে সে আলেম সেখান থেকে পালিয়ে যায় এবং পীর তার উপড়ানো চোখ হাতে নিয়ে তার পরিবারের সদস্যদের দেখাতে লাগে এবং বলতে লাগলেন, চলে যা, তোদেরও এই হাল হবে। তখন সেই রাতে তার পরিবারের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে পীরের হুঁশ ফিরে আসে। হুঁশ আসার পর তিনি দেখলেন পুরো বাড়িতে তিনি একা, আর তার সামনে তার পরিবারের সবার লাশ পড়ে আছে। একটা ছায়ামূর্তি তাকে বলে, তুই নিজের হাতে এদের মেরেছিস, এখন এদের দাফন করতে হবে। পীরের মাথায় কিছু কাজ করছিল না। তিনি দেখতে লাগলেন তার পরিবারের সদস্যদের লাশ কবরে নামানো হয়েছে, আর তিনি তা দেখে উনি দৌড় দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তিনি বেহুশ হয়ে পড়ে যান। তার ঘুম ভেঙে যায়। তিনি নিজেকে আবিষ্কার করেন তার এক মুরিদের বাড়িতে। তিনি দেখলেন তিনি এখন কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সবকিছু করতে পারছেন। তিনি অস্বস্ত হন তো পরিবারকে, তার পরিবার সুস্থ দেখে তিনি সবকিছু বলেন তিনি গত 2 রাতে যা যা দেখেছেন। সেদিন তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিকেলের দিকে তার ছোট ছেলে হঠাৎ একটা গাছের নিজের মাথা নিজে বাড়ি মারছিল এবং চিৎকার করে বলছিল, পীরের বাচ্চা, তুই যদি ফিরে না আসিস আজ এখানে এভাবেই তোর ছেলেকে মেরে ফেলবো। এই বলতে থাকে এবং সেই গাছের নিচে নিজের মাথা নিজেই বাড়ি মারতে থাকে এবং রক্তাক্ত করা অবস্থা। অনেক তাকে টেনে সেখান থেকে সরিয়ে আটকে রাখে। পীর এসে দোয়া দুরুদ পড়তে থাকে তার ছেলের উপর। পীর তখন সুস্থ, হাঁটতে পারছে, সবকিছু করতে পারছে, কিন্তু তখনই ছেলেটার খিঁচুনি শুরু হয়, মুখ দিয়ে ফেনা আসতে শুরু হয়। তা দেখে পীর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, কি চাস তোরা? আমার ছেলেকে ফেরত দে, বল কি চাস? তখন ছেলের ভেতর থেকে জিন বলে ওঠে, তোর বাড়িতে তুই ফিরে আয়, যদি ফিরে আসিস তাহলে তোর ছেলেকে ছেড়ে দিব। উনি ছেলেকে বাঁচানোর জন্য বলেন, আমি যাব। এটা বলার পর জিন তার ছেলেকে ছেড়ে দেয়। পীর ঢাকার এক হুজুরের কাছে তার মেয়ের জামাইকে পাঠিয়ে দেন এবং ফোন দিয়ে তার সমস্যার কথা বলেন এবং সাহায্য চান। পীর বুকে কোরআন ঝুলিয়ে আল্লাহর নাম নিয়ে সেই বাড়িতে ফেরত যান, তার নিজ বাড়িতে। কোরআন সাথে থাকার কারণে জিনগুলো কিছু করতে পারেনি তার। তিনি জিজ্ঞেস করেন, কি চাস তোরা? কেন আমার কাছে এমন করছিস? কেন এরকম করছিস আমার সাথে? আমি যদি তোদের কারোর কোনো আত্মীয়কে বন্দি করে থাকি তাহলে বল, আমি ছেড়ে দিব তাকে। আমার বাড়ি ছেড়ে চলে যা। সেই জিনরা তাকে বলে, এইখানে একটা কবর তুই খুঁড়বি যতদিন লাগে, যদি না খুঁড়িস তবে তোর ছেলে মেয়েদের কবর খুঁড়তে হবে। উনি বললেন, কবর কেন খুঁড়বো? সেই জিনরা বলে, আমাদের অনেক ক্ষতি করেছিস তুই, আমরা তোকে শাস্তি দিব। তোর শাস্তি ছিল নিজের হাতে নিজের কবর খুঁড়বি, তারপর যেদিন মরে যাবি সেদিন এখানে তোকে মাটি দিব। এইটাই তোর শাস্তি, কেউ তোকে বাঁচাতে পারবে না। সেদিন থেকে সেই পীর সেই বাড়িতেই থাকতেন, একা থাকতেন এবং প্রতিদিন খালি হাতে সেই জিনদের কথা মতো ঘরের মধ্যে কবর খুঁড়তেন যতটুকু পারতেন। এর মধ্যে তার মেয়ের জামাই বেশ কয়েকজনকে এনেছিল এবং সমস্যার সমাধান করতে, কিন্তু তারা বাড়িতে প্রবেশই করতে পারেনি জিনদের কারণে। 1 মাস চলে যায় এভাবে। এদিকে পীরের গ্রামের সবাই জেনে যায় এই ঘটনা ধীরে ধীরে।
কেউ যদি সেই বাড়ির ভেতর যায়, তার গায়ে বিভিন্ন রকমের ব্যাঙ তাদের শরীরে এসে পড়তো। ছোট ছোট বিভিন্ন রকমের সাপ তাদেরকে কেউ ছুঁড়ে মারতো। তাই পীর সাহেব বাইরে দাঁড়িয়ে থাকতেন এবং তার মুরিদরা এসে তাদেরকে খাবার দিয়ে চলে যেত। যেহেতু তিনি একাই থাকছেন, তার সাথে প্রতিটা রাতে সেই জিনরা অত্যাচার চালাতো এবং তাকে দিয়েই তার কবর খোঁড়ানোর কাজ করে যাচ্ছিল খালি হাতে। সেই গ্রামের একজন লোক জাহিদ ভাইয়ের ব্যাপারে জানতো এবং জাহিদ ভাইয়ের সাথে সেই পীরের মেয়ের জামাইয়ের যোগাযোগ করিয়ে দেয়। তো জাহিদ ভাইয়ের সাথে তার মেয়ের জামাই দেখা করেন এবং সবকিছু শেয়ার করেন। জাহিদ ভাই সবকিছু শুনে আন্দাজ করে নেয়, যেহেতু তিনি জিন বোতলে বন্দি করতেন, তাই হয়তো অন্যান্য জিনেরা যোগসাজশে তার উপর প্রতিশোধ নিচ্ছে। রাতে জাহিদ ভাই আমির সাহেবকে পীরের নাম ঠিকানা দেয় এবং জাহিদ ভাই জিনকে এবং সবকিছু খুলে বলে, উনি অপেক্ষা করতে বলে চলে যান। প্রথম কথাটি হলো, জ্ঞান অনেক সময় জ্ঞানী ব্যক্তিকে অহংকারীতে পরিণত করতে পারে। সে না জানি কত বছর যাবত এভাবে বোতলে জিনবন্দির কাজ করে এসছে, তা সে নিজেই বলতে পারবে। যেই আসতো তাকেই বোতলে ভরে ফেলতো, এটা ছিল তার জ্ঞানের অপব্যবহার। সে জানতো কোনো একদিন বড় বিপদ হবে, আজ তাই হয়েছে। তার বন্দি করা জিনদের আত্মীয় স্বজনরা বেশ কয়েকবার চেষ্টা করেছে তার উপর হামলা করতে, কিন্তু বন্দি স্বজনদের উদ্ধার করতে, কিন্তু তার তাবিজ প্রতিদিন পুতার কারণে তারা পারত না। তাই তারা তার চেয়ে বেশি শক্তিশালী বেশ কয়েকজন জিনের সাহায্য নেয়। তারপরও কাজ না হয়, তারা বেদুইন জিনদের কাছে যায়, যারা মরুভূমিতে বাস করে দল বেঁধে। আরবের বেদুইনরা যেমন বিভ্রান্ত এবং আক্রমণাত্মক ছিল, এরাও তেমন স্বভাবের। তাদের মধ্যে যারা প্রবীণ তারা অনেক আক্রমণাত্মক এবং শক্তিশালী, তার মায়া জাদু জানত। সেই বন্দি জিনদের আত্মীয়রা তাদের সাথে চুক্তি করে এখানে তাদেরকে নিয়ে এসেছে। সেই বেদুইনরা তার দুইজন ঘনিষ্ঠ বন্ধুকে ঘুমের মধ্যে ভয় দেখিয়ে মেরে ফেলেছে। তার আগে তারা জেনে গিয়েছিল কোথায় কোথায় সেই বোতলগুলো পোতা আছে। তারা সব জায়গার বোতল তুলে ফেলতে পারলেও কিছু বোতল তুলতে পারেনি, যেই বোতলগুলো তাদের ঘরের মাঝখানে কোথাও পোতা আছে। যে কোনো কারণে তারা তুলতে না পেরে পীরকে এখন জোর করিয়ে সেই বোতলগুলো উদ্ধার করার চেষ্টা করছে। আর পীর এবং পীরের পরিবারের সাথে যা হয়েছিল আসলে তা ছিল মায়াজাল। তারা তাদের চোখে জাদু করে এক একজনকে এক একটি দেখাচ্ছিল। তারা যদি চায় আমরা তাদের সাহায্য করব এবং যা করার দ্রুত করতে হবে। আমির সাহেব অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাই তখনই তার মেয়ের জামাইকে সবকিছু বলে ফোনে এবং তারা নিজেরাই আলাপ আলোচনা করে রাজি হয়। ওকে, এবং কিছু বিষয় এখানে আমি মেনশন করছি না, যেসব জিনিসগুলা মেনশন না করার মতো আর কি। তো জাহিদ সাহেবের আমির সাহেবকে তাদের রাজি হওয়ার কথা বলার পর জাহিদ ভাইকে বলেন যে একদিন পর চলে যেও, তুমি আসো এখানে। এবং জাহিদ ভাইয়ের আমির বলে যে তুমি রোজা রাখবে সেদিন, তোমাকে একাই যে সেই পীরের বাড়ি থেকে বের করে আনতে হবে। জাহিদ ভাইয়ের আমির তাকে বলছে এবং জাহিদ ভাই বলে আমি যদি একা যাই তবে তো আমার ক্ষতি করতে পারে। তো জাহিদ ভাইয়ের আমির বলেন যে তোমাকে একাই যেতে হবে, শরীর বন্ধ করে যাবে, মন শক্ত রেখে যাবে, সেই পীরকে বের করে আনতে হবে। তিনি জাহিদ ভাইকে কিছু জমজমের পানি দেন এবং একটা ছোট্ট বোতলে দেন এবং বলে দেন সেখানে যাই কিছু হোক না কেন জাহিদ ভাইকেই বের করে আনতে হবে ওই পীর সাহেবকে। রাত হলে উনি আসবেন এবং তার সাথীদের নিয়ে। তো জাহিদ ভাই একদিন পর সেখানে যায়, তার পরিবারের সাথে কথা বলে। আগেও জাহিদ ভাই বলেছেন যে জাহিদ ভাই যা বলেছিল যে জাহিদ ভাই দেখলে বোঝে মানুষের অবস্থা কি, সেই এলাকার অবস্থা কি, সেই বাড়ির অবস্থা কি। কারণ যেই ধরনের কাজ জাহিদ ভাই করে তা দেখলে মনে হবে জাহিদ ভাইকে দিয়ে হবে না এটা। হঠাৎ করে একটা ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তারা খায় জাহিদ ভাইকে দেখে এবং তারা কিছুটা কানাঘুষা করছিল জাহিদ ভাইকে নিয়ে, যাতে জাহিদ ভাই তাদের চেহারা দেখেই বুঝতে পারে যে ঘটনা খারাপ এই জায়গায়। এবং জাহিদ ভাই তাদের চেহারা দেখে বুঝতে পারছিল যে তারা বুঝে গেছে জাহিদ ভাই এখানে আসছে এবং জিনিসটা খারাপ হতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবের কথা মতো পীরের এক মুরিদের সাহায্য নিয়ে সেই বাড়ির সামনে যে দাঁড়ায়। সত্যি বলতে মনে মনে ভয় লাগছিল না জাহিদ ভাইয়ের, কেমন কোনো জিনিসের মুখোমুখি যে এর আগে হয়েছিল এটা থেকে আমার একটা ভয় লাগছিল না। জাহিদ ভাই শরীর বন্ধ করে সেই বাড়িতে ঢোকে, দেখতে পায় ঘর ভর্তি ব্যাঙ এদিক ওদিক লাফাচ্ছে। বিকেলের আলোতে অন্ধকার লাগছিল। জাহিদ ভাই কিছু শব্দ শুনতে পায় গুনগুনানোর। জাহিদ ভাই অনুভব করছিল কিন্তু ভয় পাচ্ছিল না এবং ঘরের ভেতর ঢুকে দেখে যে পীর সাহেব বসে আছে, কালো টি শার্ট লুঙ্গি পরে চেয়ারে হেলান দিয়ে কি যেন করছে। জাহিদ ভাই ডাকলো, পীর সাহেব আমি জাহিদ, ঢাকা থেকে এসেছি, আপনাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। উনি উত্তর দিলেন না। জাহিদ ভাই পীর সাহেবকে বলে, আবার ডাক দিলে তিনি বলেন কাকে, আপনি কি কাউকে চাচ্ছেন? তো জাহিদ ভাইয়ের পরিচয় দিয়ে আবার বলে, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। উত্তর এলো, তুমি ভুল জায়গায় এসেছো।
পীর এখানে নেই, সে চলে গেছে। জাহিদ ভাই ততক্ষণে বুঝে গেছে যে জাহিদ ভাই আমির সাহেব বলেছিল যে এখানে একাই সবকিছু বের করতে হবে পীরকে, কারণ পীরকে তারা বশ করে রেখেছিল। তো জাহিদ ভাই জানতে চাইল পীর তাহলে কোথায়? উত্তর আসে পীর নরকের আগুনে পুড়ছে। এই সময় জাহিদ ভাই খেয়াল করলো সেই ঘরের পরিবেশটা বেশ ভারী হয়ে উঠছে। জাহিদ ভাই তার কাছে যেয়ে দেখতে পায় অনেক বড় একটা গর্ত খুঁড়ে রাখা, আর অন্ধকারে বুঝাই যাচ্ছিল না গর্তটা, এবং কিছুই বোঝা যাচ্ছিল না আশেপাশে। ভাই দেখতে পেল অনেকগুলো কালো কাপড় পরা জিনরা জাহিদ ভাইকে ঘিরে রেখেছে। জাহিদ ভাই ভয় পেল, মানে এখন আস্তে আস্তে ভয় পাচ্ছে, কিন্তু সাহস তখনও হারায়নি, শরীরে মনে একটা জোর পাচ্ছিল। তখন জাহিদ ভাই চোখ বন্ধ করে সেই ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায়, এবং আচমকা জাহিদ ভাই পুরো বাড়ির চারিপাশটা বন্ধ করে দেয় জমজমের পানি ছিটিয়ে, এবং পকেট থেকে একটা রিং বের করে জাহিদ ভাইয়ের হাতের আঙ্গুলে পরে। এই রিং জাহিদ ভাই তখন হাতে পড়ে যখন তার কাছে মনে হয় এটা জাহিদ ভাইয়ের পরা দরকার। তখন জাহিদ ভাই চিৎকার করে তাদের নমরুদের ফেরাউনের পরিণতির কথা বলতে থাকে। পীরকে জাহিদ ভাই ধরে হাতের রিং তার কপালে চেপে ধরে এবং সূরা একটা কিছু আয়াত পড়তে থাকে, এবং টেনে হিচড়ে সেই বাড়ি থেকে বের করে নিয়ে আসে। যখন তাকে বের করে আনে তখন অসংখ্য ব্যাঙ সাপ জাহিদ ভাইয়ের উপরে এসে পড়তে থাকে। অনেক কান্না চিৎকারের শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছিল, এমনকি দানবীয় বিভিন্ন কথা শব্দগুলো জাহিদ ভাইয়ের কানে আসলো। আল্লাহর উপর ভরসা রেখে তাকে বের করার পর জাহিদ ভাই সেই বেদুইন জিনদের উদ্দেশ্য করে বলে, আর কিছুক্ষণ পর আসবো আমি আবার ফিরে, অপেক্ষা করো। আর তখন জাহিদ ভাই দেখতে পাচ্ছিল সেই বাড়ির ঘরের দরজা জানালায় কালো কাপড় দিয়ে মাথা ঢেকে রাখা অসংখ্য জিনকে তার লানত করছিল জাহিদ ভাইকে, এবং হুমকি দিচ্ছিল। তাদের মধ্যে একজনের চোখে চোখ পড়ে যায় জাহিদ ভাইয়ের, সেই চাহনির ব্যাখ্যা দেওয়া জাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব না। জাহিদ ভাই পীরের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে অনেক কথা ছিল যা প্রাসঙ্গিক না, জাহিদ ভাই সেগুলি লেখেনি। মাগরিবের পর জাহিদ ভাইয়ের আমির সাহেব দূর থেকে ইশারা দিয়ে জাহিদ ভাই সেই বাড়িতে যেতে বলে। জাহিদ ভাই সেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, এবং এই সময় অনেক কিছু হাড়ি পাতিল বাসন গ্লাস জাহিদ ভাইয়ের দিকে ছুঁড়ে মারছিল কে যেন, এবং লানত করছিল, অভিশাপ দিচ্ছিল, বদদোয়া দিচ্ছিল। এটা আরবের লোকদের স্বভাব ছিল, এখনো আছে। তারা যা যা ছুঁড়ে মারছিল তা জাহিদ ভাইয়ের কাছে এসে পড়ছিল। বিরক্ত হয়ে জাহিদ ভাই একটা মাটির ঢিল ছুঁড়ে মারে সেই বাড়ির ঘরের দিকে, আর তখনই সেই বেদুইনরা ছোড়াছুরি থামিয়ে দেয়। কিছুক্ষণ পর জাহিদ ভাই আমির সাহেব আসেন সেখানে। তার সাথে ছিলেন বেশ কয়েকজন সাথী, মানে জাহিদ ভাই আমিরের সাথী আর কি। তো জাহিদ ভাইকে কোরআন শরীফ হাতে দিয়ে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এবং জাহিদ ভাই সেই ঘরে প্রবেশ করে। যখনই আমির সাহেব তাদের সাথীদের নিয়ে প্রবেশ করেন, তখনই যেভাবে বানর আর হনুমানরা হু হু করে শোরগোল করে, সেভাবে শোরগোল শুরু করে দেয় তারা। জাহিদ ভাইয়ের আমির সাহেবের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, একটা সূরার মতো মানে দুয়ার মতো বলল, জিনদের ভাষায় এর মানে হলো হুকুম দিচ্ছি চুপ হয়ে যাও। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল, এবং জাহিদ ভাই কোরআন থেকে একটা সূরা পড়ে ধীরে ধীরে পড়তে লাগলো, এবং শুনলো যে জাহিদ ভাই আমির সাহেবকে বলতে, তাদের নেতাকে ডাকতে, এবং সেই নেতা যেখানে আসে কালো কাপড়ের মাথায় ঢাকা। জাহিদ ভাই শুনছিল আমির সাহেব সেই জিনদের নেতাদের কথা, এখান থেকে যেতে হবেই, এবং আপনার সাথে কোনো রকমের আলোচনা করা হবে না, কোনো ধরনের নেগোসিয়েশন হবে না। যদি আপনারা যেতে না চান তাহলে সসম্মানে যেতে না চান তাহলে যা হবে তার জন্য কোনো দায়ভার আমরা নিতে পারবো না। আপনি সীমানা রেখার নিয়ম কানুন ভঙ্গ করে এখানে এসে ইনসানের ক্ষতি করছেন। তো সেই বেদুইন নেতা বলে, আমরা এসেছি চুক্তির মাধ্যমে, এবং সেই চুক্তি মূল্য তারা পরিশোধ করেছে। আমাদের তাদের স্বজনকে মুক্ত করতে হবে, এর ব্যতীত আমরা যাব না। আমির সাহেব তখন বলেন, আচ্ছা তাহলে একজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিন, পরিস্থিতির বিবেচনা করে আসুক, এবং যারা চুক্তি দিয়েছে তাদেরকে নিয়ে আসুক। বেদুইন নেতার নির্দেশে একজন বাইরে যায়, এবং যে সাথে করে চুক্তি যারা করেছিল তাদের নিয়ে আসে। জাহিদ ভাই শুনতে পায় আমির সাহেবকে বলতে, এখনই এই চুক্তি বাতিল করো বেদুইনদের সাথে, তোমাদের স্বজনদের আমরা খুঁজে বের করে মুক্তি দিয়ে দিব। তোমাদের স্বজনদের নিয়ে কারোর ক্ষতি না করে এক নিঃশ্বাসে যত দূর পারো ততটুক অঞ্চল, মানে ততটুক দূরে চলে যাও, একে প্রবেশ করতে পারবে না এর ভেতরে। মানে যদি তারা এক নিঃশ্বাসে 1 কিলোমিটার দূরে যেতে পারে, তবে সেই দূরত্ব পর্যন্ত তারা আসতে পারবে পরবর্তীতে, এর বেশি আসতে পারবে না।
তো জাহিদ ভাই তার প্রসিডিউর শেষ করে ততক্ষণে এখানে অনেক কথা হয়েছিল যা লেখা সম্ভব হয়নি। 6 ঘন্টা ধরে আলাপ আলোচনার পর বেদুইন নেতা চলে যায়। বেশ কয়েকজন রকচটা বেদুইন জিন যেতে না চাওয়ায় তাদের উপর জমজমের পানি ছেটানো হয় এবং সেই রাতে সেই বাড়ি থেকে বেদুইনরা চলে যায়। পরদিন থেকে সেই পীরে তার বাসায় আর কোনো ধরনের সমস্যা ছিল না। বেদুইনরা চলে যাওয়ার পরদিন সন্ধ্যার পর জাহিদ ভাই এবং জাহিদ ভাই আমির সাহেব সেই বাসায় ঢুকে পীরের মেয়ের জামে এবং 2 জন মুরিদকে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক আরো 6 ফুট গর্ত করে 34টি বোতল পাওয়া যায়, যার মধ্যে 7টি ভাঙা ছিল। সেই বোতলগুলো তুলে বড়ই পাতা সিদ্ধ পানি দিয়ে ধুয়ে রেখে দেওয়া হয় এবং জাহিদ ভাইয়ের সামনেই এখানে আরো কিছু প্রসিডিউর শেষ করে কিছু জিনিস পরে 90 বার ফু দেওয়া হয় এবং রাত 3টার দিকে বোতলবন্দি জিনদের আত্মীয়রা আর ক্ষতি করবে না এবং ক্ষতির ষড়যন্ত্র করবে না এই বিশ্বাস দিয়ে বেদুইনরা সেই বাড়ির ভেতর থেকে 8টা বড় গর্ত খুঁড়িয়েছিল পীরকে দিয়ে, সেই গর্তগুলো ভরিয়ে দেওয়া হয় এবং 10-12 দিন পর পীর সাহেব তার পরিবার সহ সেই বাড়িতে ফিরে আসে এবং সেই আগের মতো তিনি তার দরবার খুলেন এবং তার পরিচালনা শুরু করেন। কিন্তু তফাৎ ছিল একটাই, তিনি আর কোনো রকম ঝাড়ফুঁক করতে পারবেন না এবং করবেন না। পীর জানতো যে একদিন তার ক্ষতি হবে, কারণ জিনদের বন্দি করবে, তার স্বজনরা বসে থাকবে এমন তো হবে না। তাই সেই প্রতিদিন তাবিজ পুঁতে দিত এবং জাহিদ ভাইয়ের এই কাহিনীগুলোকে বাঁচার জন্য আর কি। তো এইটাই ছিল ঘটনা। এটা করবো, আমরা সরাসরি চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনবো। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কানাডার সাসক্যাচুয়ান প্রভিন্সের সাসক্যাটন সিটি থেকে রাখি আক্তার। তিনি ইতোপূর্বে বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, সেই ঘটনাগুলো ইতোমধ্যে আমরা প্রচারও করেছি। এবার তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি প্রিয় লিসেনার্স আপনাদেরও ভালো লাগবে, কারণ ঘটনাটি কিন্তু কানাডার ঘটনা নয়, ঘটনাটি বাংলাদেশের ঘটনা। আর এই ঘটনাটি ওনার বাবার সঙ্গে ঘটেছিল 2004 সালের দিকে। ওনার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। 2019 সালে তিনি তার চাকরি থেকে অবসরে গিয়েছেন। তো ঘটনাটি যেহেতু ওনার আব্বুর সঙ্গে ঘটেছিল, তা উনি ওনার আব্বু সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। যেমন তিনি একজন খুবই সাহসী মানুষ ছিলেন। ওনার নাম হচ্ছে গোলাম কিবরিয়া। চাকরির কারণে যেহেতু বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়, বিভিন্ন অপরাধী ধরতে হয়, বিভিন্ন ক্রাইম নিয়ে কাজ করতে হয়, আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মার্ডার হওয়া লাশ নিয়েও কাজ করতে হয়। সেই লাশের ময়নাতদন্তের সাথে যাওয়া বা ময়নাতদন্ত পর্যন্ত সাথে থাকা, বিভিন্ন লাশ অনেক সময় কবর থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উঠাতে হয়, তখন সেখানে উপস্থিত থাকা, হতে পারে তার দিনের বেলা রাতের বেলা যে কোনো সময়। এইরকম ওনার চাকুরি জীবনে ভয়ানক ভয়ানক লাশ উনি দেখেছেন, যার কারণে ওনার মনের মধ্যে বেশ সাহস ও সঞ্চার হয়ে গিয়েছিল আর কি। এই কারণে তিনি লাশ টাশ দেখে তেমন কোনো ভয় পান না। এর মধ্যে একটি ঘটনা ঘটেছিল যেটি রাখি আক্তার আপু উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে ওনার বাবা একদিন এক আসামি ধরতে গিয়েছিলেন। এই আসামি কোনো কারণে একটি পুরাতন কবরস্থানের মধ্যে ঢুকে পড়ে। তো যেহেতু পুলিশ ফোর্স, তারা তো আসলে জানতেন না যে এটা আসলে কি জায়গা। আর যেহেতু ওই ফোর্সের লিড দিচ্ছিলেন তার বাবা, মানে রাখি আক্তার আপুর আব্বু, তো তিনি ওই আসামির পেছনে পেছনে যেহেতু ঢুকে পড়েছেন ওই জায়গাতে, হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে যান। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, কোথায় পড়লাম। তো ওনার পায়ের কাছে গোল কি যেন গড়াগড়ি করছে এরকম মনে হচ্ছে। তো উনি হাত দিয়ে সেটা তুলে দেখেন এটি একটি মানুষের মাথা, মাথার খুলি আর কি, মৃত মানুষের। তো এই ধরনের ঘটনাও কিন্তু ওনার সঙ্গে ঘটেছে। এই সমস্ত কারণে ওনার মনের মধ্যে বেশ সাহস সঞ্চারিত হয়ে গিয়েছে। দীর্ঘ চাকরি জীবনে অসংখ্য এই ধরনের ঘটনা উনি ফেস করেছেন।
উনি কোনো ভয় পাননি। তবে ভয় যেটি পেয়েছিলেন সেটি রাখি আক্তার আপু আমাদেরকে উল্লেখ করেছেন। ঘটনাটি 2004 সালের দিকে ঘটে। ওনারা কোনো একটা ছুটির প্রেক্ষাপটে সকলে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এই গ্রামটি পিরোজপুর জেলার একটি গ্রাম। সঙ্গত কারণে এই গ্রামটির নামটি তিনি হাইড করে গিয়েছেন। তো গ্রামে গেলে স্বাভাবিকভাবে গ্রামের পরিচিত মানুষজন কিন্তু কুশলাদি জিজ্ঞেস করে, অনেক কথা গল্প এগুলো তো হতেই থাকে। আর ওই সময়ে ওনাদের গ্রামে তখনও ইলেকট্রিসিটি আসেনি, একদম অজপাড়াগা বলতে হয়। তো ওনার আব্বু গ্রামের হাটে যান বাজার করতে। তখন একজন গরিব লোক সম্পর্কে ওনার আব্বুর চাচা হন। তিনি বলে ওঠেন যে, বাবা আমাকে কিছু বাজার করে দেবা। তখন রাখিয়া আক্তার আপুর আব্বু উনি তাকে অন্যান্য বাজার তো করে দেয়নি, সেই সাথে 4টি বড় ইলিশ মাছ কিনে দেন। 4টি ইলিশ মাছ পেয়ে সেই চাচা এতটা খুশি হয়েছিলেন যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তখন সেই চাচা এই রাখি আক্তার আপুর আব্বুর হাত ধরে বলে যে, বাবা তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে, তোমার চাচি এই ইলিশ মাছ রান্না করবে, তুমি খেয়ে রাতের বেলা তারপরে বাড়িতে যাবে। তখন যদিও সন্ধ্যার সময় প্রায় হয়ে গিয়েছিল, তো উনি আসলে না না করতেছিলেন এই কারণে যে উনি একজনকে একটা বিষয় দিয়েছেন আবার তার সাথে যাবেন, উনি বেশ বিব্রত হচ্ছিলেন বিষয়টিতে। কিন্তু সেই চাচা কোনোভাবেই ওনার বাবার হাত ছাড়ে না, বলে বাবা তোমাকে যেতেই হবে, কোনো কথা শুনবো না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি যেতে রাজি হন যে আচ্ছা ঠিক আছে যাব। তো বাজার থেকে যেই বাড়িতে যাবেন সেখানকার দূরত্ব মানে পায়ে হেঁটে দূরত্ব হচ্ছে 1 ঘন্টার মতো পথ। আর যেহেতু অজপাড়াগা ওরকম গাড়ি টাড়ি তো ওখানে চলে না, পায়ে হেঁটেই যেতে হবে। তো রাখি আক্তার আপুর আব্বু এবং সেই চাচা দুজন গল্প করতে করতে তাদের বাড়িতে চলে যান। তো বাড়িতে যাওয়ার পর সেই চাচি মানে ওই চাচার ওয়াইফ সে একটি ইলিশ মাছ রান্না করে। তো বেশ মজা হয়। দুজন মানে ওই চাচা চাচি এবং রাখি আক্তার আপুর আব্বু এবং পরিবারের অন্য সদস্যরা সকলে খুব তৃপ্তি সহকারে সেই ইলিশ মাছ খান। তো খাওয়ার পর এখন বিদায়ের পালা। তখন সেই চাচা বলেন যে বাবা চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। এখন রাখি আক্তার আপুর আব্বু চিন্তা করছেন যে 1 ঘন্টার পথ বাজার থেকে, আবার বাজার থেকে আবার তার বাড়িতে যেতে হবে। তো উনি মুরব্বী মানুষ, আবার এতটা পথ আসবেন, আবার ওনার বাড়িতে ফিরে যাবেন, এটা কেমন হয়? তখন তিনি বলেন যে চাচা আপনি বাড়িতেই থাকেন, আমি একাই যেতে পারবো। যদিও তিনি এগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রাখি আক্তার আপুর আব্বু সেটি মানে যৌক্তিক কারণেই তিনি সেটা আর মেনে নিলেন না। তিনি নিজেই হাঁটা শুরু করলেন সেখান থেকে বিদায় নিয়ে। যাই হোক, তিনি হেঁটে যাচ্ছেন। তো ওনার আব্বু যখন গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিল তখন তিনি ফিল করেন এবং খেয়াল করেন যে তার দুই পাশে রাস্তার যে গাছগুলো রয়েছে এগুলো মনে হচ্ছে ঝড়ে ভেঙে চলে যাচ্ছে, কিন্তু ঝড় কিন্তু হচ্ছে না। আকাশ একদম পরিষ্কার, চাঁদ তারা সবই দেখা যাচ্ছে। তখন ওনার আব্বু বুঝতে পারে ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না। যেহেতু তিনি গ্রামের ছেলে, এমন কাহিনী তিনি কিন্তু অনেক শুনেছেন যে রাস্তায় হেঁটে যাওয়ার সময় আশেপাশের গাছগুলো নড়ে ওঠে, বাতাসে ভেঙে যেতে চায়, অথচ তখন ঝড় না, এমনটা কিন্তু হয়। তো ওনার আব্বু যে কাজটি করেন তিনি হচ্ছে বুদ্ধি করে সিগারেট ধরান। তিনি একজন স্মোকার ছিলেন। তো এরপর থেকে রাস্তার পাশে উনি খেয়াল করেন যে রাস্তার পাশে যেই ছোট ছোট পুকুরের মতো ডোবার মতো রয়েছে সেখানে অনবরত ওই পানির মধ্যে ঢিল পড়ছে, ওনার গায়ে পড়ছে না, ওই ডোবার মধ্যে পড়ছে। এবং
মনে হচ্ছে যে শিলাবৃষ্টি হলে যদি বড় বড় শিল পড়ে আকাশ থেকে, পানির মধ্যে পড়লে কিরকম শব্দ হয়, তার থেকেও বেশি শব্দ হচ্ছে। অথচ আকাশ কিন্তু একদম পরিষ্কার, বৃষ্টি তো, শিলাবৃষ্টি তো দূরের কথা, বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো এভাবে কিছু দূর যাবার পর তো উনি এবার ফিল করেন যে ওনার পেছন পেছন কেউ হাঁটছে। গ্রামের নীরব নির্জন রাস্তা, একা একজন মানুষ হেঁটে আসছেন। চারদিক অন্ধকার, চাঁদের আলোতে কিছুটা মানে পরিষ্কার আর কি। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক তো শোনাই যাচ্ছে। এখন ওনার আব্বু সাহস করে ওনার নিজের মনকে বুঝ দেয় যে এটা ওনারই হাঁটার শব্দ, মানে এই বলে নিজের মনকে উনি নিজেই বুঝ দেন আর কি। কিন্তু এবার তিনি বুঝতে পারেন যে আসলে পেছনে একজন নয়, কয়েকজন তার পেছনে হাঁটছে। ওনার আব্বু আস্তে হাঁটলে তারাও আস্তে হাঁটে, আবার জোরে হাঁটলে তারাও জোরে হাঁটে, থেমে গেলে তারাও থেমে যায়। তখন ওনার আব্বু চিন্তা করে যত যাই হোক পেছনে কিন্তু তাকানো যাবে না, এবং সিগারেট কিন্তু ফেলাও যাবে না, একটা শেষ হওয়ার আগেই আরো একটা ধরাতে হবে, তাহলে হয়তো ওরা কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে ওনার কাছে সিগারেট কিন্তু খুব বেশি ছিল না, কয়টাই আর উনি চালাতে পারবেন এই দীর্ঘ পথে, যার কারণে উনি একটু চিন্তিত ছিলেন যে পথ কিন্তু শেষ হবে না হয়তো এই সিগারেট গুলো দিয়ে। যাই হোক, এভাবে করে উনি হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টা পার করে ফেলেন, এবং এই সময়ের মধ্যে তিনি বাজারের কাছাকাছি চলে আসেন। দূর থেকে তিনি দেখতে পান যে বাজারের মধ্যে 4 জন লোক দাঁড়িয়ে আছে। তখন কিন্তু রাত প্রায় 10টার বেশি বেজে গেছে, কারণ ওই বাড়ি থেকে যখন রওনা দিয়েছিলেন তিনি তখন রাত 9টার মতো বাজে, প্রায় 1 ঘন্টা লাগে আসতে, এই জন্য 10টা বেজে গিয়েছে আনুমানিক আর কি। তো ওই সময় কিন্তু গ্রামের ওই বাজার একদম বন্ধ, মানে কেউ নেই সেখানে। উনি কিন্তু সেখানে 4 জন লোককে দেখেন দূর থেকে। তখন ওর আব্বু একটু মনে সাহস পায়, কিন্তু একটু যখন মানে আরো এগিয়ে গিয়েছেন এবং তাদের কাছে এসেছেন, তখন তিনি দেখেন যে এই 4 জন লোক অস্বাভাবিক রকমের লম্বা এবং সাদা ধবধবে জুব্বা পরা, আর একটি খাটিয়াতে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। সেই লাশটি সাদা কাপড়ে ঢাকা। তখন ওর আব্বুকে দেখে ওই 4 জন লোক বলে ওঠে, ভাই একটু সাহায্য করবেন? তারা খুবই বিনয়ের সাথে কথাগুলো বলে, ভাই লাশটির জানাজা এবং দাফন করতে হবে, এত রাতে লোকই পাচ্ছি না, জানাজা পড়াবো কাকে দিয়ে? আর লোকই কই যে যারা জানাজা পড়বে পেছন থেকে, আমরা না হয় পড়াইলাম। তো আপনি একটু সাহায্য করেন, আপনি আমাদের সাথে থাকেন, দাফন কাফনে সাহায্য করেন, জানাজার সময় সাথে থাকেন। তো ওনার আব্বু কিন্তু হা না কোনো উত্তর দেয় নাই, তাদের কোনো কথার উত্তর দেয় না। উত্তর না দিয়ে তিনি আরো জোরে হাঁটতে থাকে তার বাড়ির দিকে। কারণ হলো রাখিয়া আক্তার আপুর আব্বু বুঝতে পেরেছিলেন যে এই যে যাদেরকে তিনি দেখছেন এরা মোটেও স্বাভাবিক কোনো মানুষ নন। গ্রামে আর যাই হোক, রাত 10টা 10:15 সময় একটা লাশকে নিয়ে 4 জন লোক বসে থাকবে বাজারে, কোনো মানুষ পাওয়া যাবে না, এটা অসম্ভব একটি ব্যাপার। উনি কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে মাথা ঠান্ডা রেখেছিলেন, যেটা আসলে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যেহেতু পুলিশের চাকরি করতেন, খুব দৃঢ়চেতা মানুষ ছিলেন, যার কারণে হয়তো আল্লাহর রহমতে তিনি এই কঠিন পরিস্থিতিতে চিন্তা করার যেই একটা ক্ষমতা আল্লাহ তাআলা ওই অবস্থাতেও তাকে সেটা দিয়ে রেখেছিলেন।
তো উনি যখন বুঝতে পারেন যে এই বিষয়টি স্বাভাবিক না, তখনই কিন্তু সোজা হাঁটতে থাকেন, কোনো কথা বলেন না তাদের সাথে। কিছুটা পথ যখন এগিয়েছেন, মানে সামান্য একটি পথ এগিয়েছেন, তখন পেছন থেকে তিনি একটি ভয়ঙ্কর কর্কশ এবং ভারী মোটা একটি কণ্ঠ তিনি শুনতে পান। তখন ওই পেছন থেকে ওই কণ্ঠটি বলে ওঠে, কিরে, লাশের জানাজা পড়াবি না? লাশ দাফন করবি না? দেখবি না যেটা কার লাশ? আয় দেখে যা, এটা কার লাশ। এটা তোর লাশ, তোর জানাজা পড়াবো আজ আমরা, তোকে দাফন করব। সাহস থাকলে আয়, হাতের আগুনটা ফেলে দে। এই বলে ভয়ঙ্কর একটি হাসি, এবং পেছন থেকে এই শব্দ কিন্তু শুনছেন তিনি। তখন ওনার আব্বু ভীষণ ভয় পায়, মানে এতদিন যে মানে ভয় পাননি, এত সাহস উনি পুষে রেখেছিলেন, এখন কিন্তু তা সব মিলিয়ে যায়, খুবই ভয় পান তিনি। কিন্তু এরপরও তিনি চিন্তা করেন যে আমি যদি এখন দৌড় দেই তাহলে এরাও তো আমার পেছনে পেছনে দৌড় দেবে, আর দৌড় দিলে অনেক সময় দেখা যায় যে এই সিগারেটটি হাত থেকে পড়ে যেতে পারে, বা দৌড়ানোর সময় যে বাতাস লাগবে গায়ে, তখন ওই দৌড়ানোর বাতাসের কারণে হাতের সিগারেটটি দ্রুত পুড়ে যাবে। বিভিন্ন কারণে তিনি শক্ত করে হাতের সিগারেটটি ধরে রাখেন এবং সমস্ত শক্তি দিয়ে, শরীর সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে হাঁটতে থাকেন। সিগারেটটি হাত থেকে ফেলা যাবে না, আর এমনিতে মনে মনে যে দোয়া দুরুদা আছে সেগুলো তো পড়ছেনই। তো তিনি তো খুব জোরে জোরে হাঁটছেন, আর পেছন পেছন কিন্তু ওই চারজন মানুষ রূপী ওই জিনদের হাঁটার শব্দ শুনছেন। যদিও বা কিন্তু জিনদের হাঁটার কথা নয়, তারা শূন্যে ভেসে যায়, কিন্তু তাদের হাঁটার শব্দ শুনছেন। যাই হোক, এভাবে করে এই রাখি আক্তার আপুদের যে গ্রামের বাড়ি, এই বাড়ির কাছে একটি পারিবারিক কবরস্থান রয়েছে। এই কবরস্থান পর্যন্ত তিনি চলে আসেন, রাখি আক্তার আপুর আব্বু। এবং তখন মনে তিনি সাহস ফিরে পেয়েছিলেন। তখন তিনি চিন্তা করেন যে কবরস্থান তো পবিত্র জায়গা, এখন তিনি একদম সেফ। এখান থেকে ওনার যে গন্তব্য, পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের পথও নয়, মানে আরো কম, সর্বোচ্চ 5 মিনিট লাগবে হেঁটে যেতে, স্বাভাবিক গতিতে যদি হাঁটে, আর জোরে গেলে হয়তো বা 2 থেকে 3 মিনিট। তো কবরস্থান রাস্তার যে পাশে রয়েছে তার অন্য পাশে সুপারি এবং নারকেল গাছের বাগান রয়েছে। তো রাখি আক্তার আপার আব্বু যখন কবরস্থানের সামনে চলে আসেন, তখন স্বাভাবিকভাবে কিন্তু উনি কবরস্থান দেখলেই মুর্দাদের উদ্দেশ্যে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তো স্বাভাবিকভাবেই তিনি ওনার স্বভাবসুলভ যে আচরণটা তিনি করতেন সেটি করেন। ওই কবরস্থানের গেটের সামনে এসে উনি উচ্চ স্বরে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একটি ভারী কণ্ঠে একটি শব্দ শুনতে পান। যখনই তিনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেছেন, তখন কবরস্থানের ভেতর থেকে কে যেন বলে ওঠে, কবুল। কবুল শব্দটা তিনি যখনই শুনেছেন এমন ভয় পেয়েছেন যে এতটা পথ উনি দৌড় দেননি কোথাও। এবার তিনি ওনার শরীরের সর্বশক্তি দিয়ে ওনার বাড়ির দিকে এক দৌড় দিয়েছেন, একদম বাড়ির দরজায় গিয়ে উপর হয়ে পড়ে গিয়েছেন। এরকম ধপাস করে শব্দ পেয়ে তো রাখি আক্তার আপার আম্মু তিনি ঘর থেকে বেরিয়ে আসেন, এসে দেখেন তিনি দরজার সামনে পড়ে আছেন। তখন দ্রুত তাকে ঘরে ঢোকান এবং কি হয়েছে জিজ্ঞেস করেন। তিনি সব ঘটনা খুলে বলেন। এই বিষয়টি বলার পর তার ওয়াইফ মানে রাখি আক্তার আপার আম্মু তিনি তার হাজবেন্ডকে খুব বকাবকি করেন যে তুমি একা একা কেন গেলা, আর
ফেরার সময় কাউকে সাথে নিয়ে আসতা, তখন তিনি বলেন যে আমি তো আসলে বুঝতে পারিনি, কারণ চাকরি জীবনে কত জায়গা একা একা যেতে হয়েছে, কত ইনভেস্টিগেশনে গোয়েন্দা সেজে যেতে হয়েছে, কখনো তো কোথাও ভয় পাইনি। আজকেই প্রথম নিজের এলাকায় এই ঘটনা ঘটলো আমার সাথে। তো যাই হোক, পরবর্তী দিন একজন হুজুর ডেকে ঝাড়ফুঁক করানো হয়, আর ওনার কোনো জ্বর বা এরকম কিছু আসেনি, উনি ওইভাবে অসুস্থও হননি, মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা, বিশেষ করে এই রিলেটেড কোনো ঘটনা, মানে যেই ঘটনাটি ওই রাত্রে ঘটে, এই ঘটনার প্রেক্ষাপটে পরবর্তীতে সেভাবে কোনো ঘটনা তার সঙ্গে ঘটেনি। তো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। ঘটনাটা ঘটেছে ময়মনসিংহ জেলার সদরের কোনো এক জায়গায়, তো আমি নাম বলছি না, এরিয়ার নাম বলছি না। এটা ঘটেছিল 2013 সালের শেষের দিকে, আর আমি এটা শুনি 2015 সালে। যিনি আমাকে এই ঘটনাটা বলেন ওর নাম ছিল মাইনুদ্দিন। তো মাইনুদ্দিন ভাইয়ের পাশের বাসায় এক ভদ্রলোকের ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটে। সেই ভাইয়ের নাম ছিল সবুজ। তো সবুজ ভাই ওনার একটা নেশা ছিল যে প্রতি বৃহস্পতিবার রাতে উনি ওনার ব্রহ্মপুত্র নদীর পার নাকি ওনাদের বাসার কাছে ছিল, সেখানে ওনারা মাছ ধরতে যেত এবং 3-4 জন বন্ধু নাকি একসাথে মাছ ধরতো। এরকম কোন এক বৃহস্পতিবার রাতে ওনারা 3 জন বন্ধু ব্রহ্মপুত্র নদীর পাড়ে মাছ ধরতে যাবে। তোমরা যখন বসে তখন নাকি ছিল মানে ঠিক রাত্রে 11টা কি 11:30। তো মাছ ধরার একটা পর্যায়ে দেখতেছে খুব একটা মাছ উঠতেছিল না। তো একজন বন্ধু বলতেছে যে সবুজ এক কাজ কর, আমরা এখান থেকে 400 গজ বা 500 গজ দূরে একটা জায়গা আছে, ওখানে যাই, একটু সামনে আগাই, ওখানে নাকি ভালো মাছ পাওয়া যায়, চলো ওখানে আমরা একটু যাই। তোমরা ওইখানে যায়, দেখতেছে 2-3টা মাছ ভালোই ধরছে। তো একটা পর্যায়ে একজন খেয়াল করতেছে যে ওনারা একটা পাতিল, মানে একটা পাতিলে মাছের খাবার রাখছিল, ওটা রেখে আসছে, আগে যেখানে বসছিল রেখে আসছে। তো ওই সবুজ ভাইকে বলতেছে যে সবুজ এক কাজ করে, যে পাতিলটা তো দেখা যাচ্ছে এখান থেকে, তুই একটু কষ্ট করে একটু নিয়ে আয়, একটু হাঁটা লাগবে, ঠিক আছে, একটু নিয়ে আয় ভাই। তো এরকম পাতিল নাকি বেশ বড়ই ছিল। তো এরকম সবুজ ভাই নাকি পাতিলটা আনতে যায়। তো উনি নদীর পাড় দিয়ে ঘেসে ঘেসে যাবে, তো একটা ছোট লাঠি নিয়ে গেছিল যাতে কাদা টাদা মধ্যে যেত না, পা না আটকাটা। তো যাই হোক, ওনারা নাকি এরকম পাতিল আনতে যাবে। তো পাতিলটা যখন ধরতে যায়, হঠাৎ করে নাকি কোনো একটা কুকুর পিছন থেকে খুব চিল্লাচ্ছিল, এবং ঠিক ওনার গায়ের পাশে ঘেসে এরকম কুকুর চিল্লাচ্ছিল। তো এরকম চিল্লানোর একটা পর্যায়ে ওই সবুজ ভাই করে কোন হাতে যে লাঠিটা আছে এটা নিয়ে কুকুরটার গায়ে জোরে একটা বাড়ি মারে, এবং কুকুরটা পা বরাবর বাড়ি মারে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে কুকুররা মানে ওই যে ব্যথা পানি যেরকম চিৎকার দেয়, এবং চিৎকার দিয়ে কুকুরটা নাকি উল্টা দিকে মানে দৌড় দেওয়া শুরু করছে। এটা দেখার পর মানে ওই সবুজ ভাই আবার ওনার বন্ধুদের কাছে এসে পড়ে এবং বলতেছে যে দেখ কি হয়েছে, মানে গেলাম, ওই কুকুরটা চিল্লাতেছিল, লাঠিটাও আমার ওই কুকুরটা ঢিল মেরে পালাই দিছি। তখন দুই বন্ধু বলতেছে যে কুকুরের চিল্লানিতে এখান থেকে বেশি দূরে নাম, তাও আওয়াজ পেতাম, তুমি কুকুর চিল্লাতে পারলাম না। তখন সবুজ ভাই বলে যে না বেটা, কুকুর তো অনেক দূরে চিল্লাচ্ছিল, আমার পিছিয়ে লেগে পড়ছিল, আমি তো মনে করছি পাতিলে কোনো খাওয়া আমার খাইলো নাকি আবার। তো ঠিকই দেখে যে কুকুরটা মনে হয় পাতিলের খাওয়াগুলা খাচ্ছিল, যে মাছের যে টোপগুলো এগুলো মানে খেয়ে ফেলছে, তো এগুলো কিছু নাই। তো সবুজ ভাই এটা দেখে আমার দুই বন্ধু বলতেছে দেখ, মাছের খাওয়া যেহেতু কুকুর খাইছে, এটা নিয়ে তো আর মাছ ধরা যাবে না, আচ্ছা কিছুক্ষণ আমরা আড্ডা দিই, যা মাছ ধরছি তারপর বাসায় চলে যাবো। ঠিক রাত্রে তখন 12:30 কি 1টা বাজে, এমন সময় নাকি সবুজ ভাইয়ের মোবাইলে ফোন আসে। ওনার স্ত্রী ওনাকে ফোন দিয়ে বলতেছে যে দেখো তোমার মেয়ে অসুস্থ, মানে তোমার মেয়ে একটু অসুস্থ হয়ে গেছে, তাদের একটু আসো। তো সবুজ ভাই একটু ভয় পেয়ে যায়। উনি তো বাকি দুই বন্ধুরা বলে যে দেখ আমার মেয়ে মনে একটু অসুস্থ হয়েছে, বউ ফোন দিলাম, একটু যাই বাসায়, তোরা থাক। তো পরে তোরা 3 জনে নাকি একসাথে রওনা দেয়। পরে সবুজ ভাই বাসায় গিয়ে দেখে যে ওনার মেয়ে পায়ে ব্যথা পাইছে এবং বিছানায় বসে কাতরাচ্ছে। এখন ওনার ওয়াইফকে বলে কি হয়েছে, তো ওয়াইফ এরকম বলতেছে যে আমি বুঝলাম না, ওই বাথরুমে যেতে লাগছিল, বাথরুম থেকে ওইখানে মানে পড়ে গেছে, ব্যথা পাইছে, এখন নিয়ে আসলাম রুমে। তো এটা বলে নেই, সবুজ ভাই বাচ্চা নাকি ছিল যে এরকম হাফ বিল্ডিং ছিল, তো ওনার ওয়াশরুম যে বাথরুম ছিল বাসার থেকে মানে কয়েক হাত সামনে দূরে, মানে বাসার ঠিক এরিয়ার বাইরে বাথরুমটা ছিল। তো এরকম মানে ওনার মেয়ে নাকি প্রায় এরকম রাত্রিবেলা বাথরুমে গেলে এই একাই যেত, এরকম কোনো একটা সমস্যা হতো না। যাই হোক, সবুজ ভাই যখন মেয়েকে জিজ্ঞেস করতেছে যে মা তোমার কি হয়েছে, তো মেয়ে নাকি কথাই বলতে পারছে না ব্যথার জন্য। তো সবুজ ভাইয়ের আব্বা বলতেছে যে এক কাজ করো, মেয়েকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল যাও, গিয়ে দেখো যে কি সমস্যা হইলো, আবার কোনো ফ্র্যাকচার হয়ে গেছে নাকি দেখো।
তো ওনারা রাত্রেবেলা এরকম হসপিটাল যায়, হসপিটাল যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে যে আসলে ওর মনে হয় একটু পায়ে ভেঙে গেছে বা এরকম মনে হচ্ছে, তো একটু দেখে এক্সরে করে দেখি কি অবস্থা। ঠিকই দেখছে পাটা ভেঙে গেছে, তো পা এরকম তখন নাকি প্রায় রাত্রে 2টা-3টা বাজে। তো ওই ডাক্তার নাকি কোনো রকম মেয়ের পা এরকম জোড়া লাগাইছে এবং বলতেছে যে ওকে একটু একদিন বা 2 দিন দেখে হসপিটাল থাক, তারপর আপনার বাসায় নিয়ে। তো পরের দিন সকাল থেকে যখন মেয়ে ওই ডাক্তার আসলে সব চেক আপ করলো, মেয়ে তো বাবার সাথে খুবই মানে ওই সবুজের সাথে খুবই ভালো ব্যবহার। ঠিক সন্ধ্যা যখন হবে তখন ওই সবুজ ভাই মানে বাসায় গেছিল, তো মেয়ের জন্য খাবার নিয়ে আসবে। সন্ধ্যার পর যখন আসবে তখন মেয়ে বলতেছে, ওর মাকে বলতেছে যে মা বাবাকে যেতে বল, বাবাকে আমার ভয় লাগে, বাবাকে আমার ভয় লাগে, তুমি যেতে বলো। তো বাবা মানে মা বলতেছে কেন মা, মেয়ে বাবা কি করছে, বাবা কি করছে বলবো না, তুমি বাবাকে যেতে বলো। এটা নাকি মানে আস্তে আস্তে বলতে খুব কান্নাকাটি শুরু করে এবং একটা পর্যায়ে ওই যে কেবিনে ছিল বাবা নাকি মানে সবুজ ভাইকে নাকি বের করে দেয়, মানে মেয়ে চিৎকার করতে করতে। তো যাই হোক সেদিন তারপরে আবার রাতে 10টার দিকে নাকি সবুজ ভাই যায়, মেয়ে নাকি তখন ঘুমাইছিল। ঠিক সবুজ ভাই যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে ঘুম থেকে উঠে ঠিক সেম কথা যে মা বাবাকে যেতে বলো, বাবা কেন আবার আসছে। তো সবুজ ভাই একটু রেগে যায়, রেগে গিয়ে বলতেছে ঠিক আছে যা, আমি চলে যাচ্ছি যা। এরকম করে পরে চলে যায়। তারপরের দিন এরকম সকালবেলা আবার ওই মেয়েকে উনি দেখতে যায়, দেখে যে না মেয়ে তো কোনো কান্নাকাটি নেই। তো সেদিন আবার দুপুরের পরে মা ওনার মেয়েকে রিলিজ দেবে, নিয়ে আসবে হসপিটাল থেকে আনার পরে বাসায় যখন আসে বিকেল হয়ে আনতে আনতে ঠিক সন্ধ্যার পরে ঠিক মেয়ের আবার সেই একই কথা যে মা বাবাকে রুম থেকে বের করে দাও, বাবা আমাকে মারছে, বাবাকে রুম থেকে বের করে দাও, আমার বাবাকে ভালো লাগে না। তো এরকম নাকি টানা 2-1 দিন করতেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবুজ ভাইকে নাকি রাত্রেবেলা মেয়ে রুমে থাকতে দিত না, খুব কান্নাকাটি করতে এবং বলতো যে মা বাবাকে রুমে থাকতে দিব না, বাবা আমাকে মারছে, একটাই কথা। তো সে নাকি সবুজ ভাই নাকি মানে এরকম রাতের রুমে যখন থাকতে পারে না, তখন এরকম যখন 2-1 দিন হচ্ছে তখন সবুজ ভাইয়ের বাবা বলতেছে যে দেখো তোমার মেয়ের আমার কি সমস্যা হইলো, এরকম বলে কেন, তুমি কিছু বকা দিছিলা? তো সবুজ ভাই বলতেছে না আমি এরকম কি বকা দিব, আমি তো কিছু করিও না বলিও না, আমি আমার সাথে এরকম করতেছে না, বুঝলাম না। তো সবুজ ভাইয়ের মা এটা দেখে বলতেছে যে এক কাজ করো, যেটা আবার হয়েছে তোমার মেয়ের পাঠি হইতে কয়দিন সময় লাগবে, ডাক্তার কিছু বলছে? তো ওই সবুজ ভাই বলতেছে না এটা তো মাসখানেক সময় লাগবে। তো ঠিক আছে মাসখানেক সময় লাগুক, আর তুমি যেটা করো তুমি তোমার মেয়েকে তোমার বউকে এরকম ঘর থেকে খুব একটা বেরোতে দিও না, তোমার মেয়ে যদি এখন পা ভাঙা বের হবে না, তোমার বউ জাতির মধ্যে ঘর থেকে বের না হয় একটু দেখো। তো সবাই একটু মানে ঘাবড়া বলতেছে যে কেন আমার কিছু হয়েছে, কিছু হয় নাই, শুধু বললাম আর কি। এরকম কন্টিনিউসলি যখন চলতেছিল যে দেখা যায় একটা পর্যায়ে মানে খেয়াল করা যাচ্ছে যে মানে সবুজ ভাইয়ের বাবা এবং মা দুজনেই খেয়াল করলো যে সকালের দিকে মেয়ে কিন্তু সবুজ ভাইয়ের সাথে খুবই ভালো ব্যবহার, খুবই ঠিক আছে, মানে সবই ঠিক আছে, কিন্তু মাগরিবের পর হলে মেয়েটার বাপকে দেখতে পারে না, সবুজ ভাইকে দেখতে পারে না। তখন নাকি ওই সবুজ ভাইয়ের বাবা বলতেছে যে যেটাই হয়েছে তুমি এক কাজ করো, আমাদের যে মসজিদের যে কতিব আছে ওনাকে নিয়ে আসো, তোমার মেয়েকে ঝাড়ফুঁক দিয়ে দেখ, তোমার মেয়ের লক্ষণটা আমার ভালো মনে হচ্ছে না, ও দেখি তোমার খুব ভয় পায় রাত্রেবেলা হইলেই, আর এটা একটু লক্ষণটা খারাপ, আমার সন্দেহ লাগতেছে, তোমাকে আমি বলতেছি। সবুজ ভাই ওই বাবার কথা গুরুত্ব দেয় না, বলে যাচ্ছে বাবা এটা নিয়ে এত টেনশনে কিছু নাই, ও হয়তো কোনো কিছুতে হয়তো ভয় পাইছে দেখে এরকম বলতেছে, বাদ দাও। তো কোনো এক রাতে সবুজ ভাই দেখতেছে যে ওনার মেয়ে হঠাৎ করে খাওয়ার পরিবর্তন আসে ওনার মেয়ের মধ্যে, এবং মেয়ে নাকি রাত্রেবেলা ওর মাকে বলতেছে যে মা আমাকে 5টা ডিম দিবা আর আমাকে 2 প্লেট ভাত দাও। তো মা মানে দুষ্টামি করে মনে করছে মেয়ে হয়তো দুষ্টামি করতেছে, তো মেয়েকে ডিম দিয়ে ভাত দিয়েছে, বলতেছে যে মেয়ে নাকি খুব কান্নাকাটি শুরু করছে এবং বলতেছে যে না মা আমার তো তুমি 1টা ডিম দিছো, আরো 4টা ডিম আছে, ডিম দাও আমাকে, আমি ডিম খাবো। তো এরকম ডিম দিছে, খাইছে। তো এরকম নাকি টানা একটা মানে অভ্যাস হয়ে যাচ্ছিল, টানা 3-4 দিনের উপরে ওর নাকি খাওয়া খুব বেড়ে যাচ্ছিল এবং ও সবচেয়ে বেশি খাওয়াটা খাইতো ঠিক মাগরিবের পর থেকে শুরু করে, এবং ও নাকি প্রায় সময় মাঝরাতে উঠে নাকি এরকম খাওয়া চাইতো মায়ের কাছে যে মা আমাকে চিড়া দাও, আমি কলা খাবো, চিড়া খাবো, এরকম নাকি বলতো। তো এদিকে তো সবুজ ভাইরা থাকতে পারে না যেহেতু সমস্যা, তো উনিও এটা একটা গুরুত্ব দেয় না, কিন্তু সবুজ ভাইয়ের বাবা এই ঘটনাটা যখন দেখতেছে তখন সবুজ ভাইকে খুব বকাবকি করে বলতেছে যে তুমি মুরব্বীর কথা শোনো না, তোমাকে যেভাবে পারো তুমি কালকেই মসজিদের খতিব নিয়ে আসবে, আমি ওর সাথে কথা বলবো। এরকম মানে ওই যিনি ছিল খতিব বা যিনি বা ইমাম যেটা ছিল উনি নাকি মানে এরকম ঝাড়ফুঁক দিতে পারতো। তো নিয়ে আসার পরে সেই মেয়েকে দেখে আর কি, মানে সবুজ ভাইয়ের আব্বা ওই খতিব ভাই আমাকে বলে যে আমার নাতিনের এই অবস্থা, কয়েকদিন ধরে ও পায়ে ব্যথা পাইছে, তার ওর আব্বাকে দেখতে পায় না, পুরো ঘটনাটাই খুলে বলে।
তো ওই হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আমি আজকে তো আর এরকম মানে শুনে গেলাম, তা আমি এরকম 2-3 দিন পর আসবো। তো যেটা আপনি দেখেন যে আসলে ও মানে আমি একটা হুজুর নাকি এরকম পড়া পানি দিয়ে যায়, বলে ওকে এটা খাওয়ান আর দেখেন যে ওরকম ইমপ্রুভ হয় নাকি। তো এরকম নাকি পড়া পানি দেয়, যে দেখেন যে আমি এরকম ইমপ্রুভ নাই। সবুজ ভাই আবার হুজুরকে ডেকে আনে। তো হুজুর বলতেছে ঠিক আছে আমি আসতেছি, তো আপনি যেটা করবেন 1-1.5 কেজি মিষ্টি আপনার ঘরে রেখে দিবেন, আমি আসা তারপর আপনার মেয়ের সাথে এরকম কথা বলবো। তো হুজুর নাকি এরকম আসে, আসার পর মেয়েকে বলতেছে, ঠিক সন্ধ্যার পর এরকম আসার পর মেয়েকে মিষ্টি দিয়ে বলতেছে যে মা আমি আসছি, তোমার জন্য মিষ্টি নিয়েছি, মিষ্টি খাবা? তুমি বলতেছে হ্যাঁ খাবো। তো দেখতেছি মিষ্টি যে খাচ্ছে মানে 3টা 4টা 5টা মানে অনবরত এরকম নাকি 8-10টা মিষ্টি খাইছে। তারপরে বলতেছে যে হুজুর বলতেছে তোমাকে আমি মিষ্টি এবার পরে দিব, তুমি আমার সাথে কিছু কথা বলতে হবে, বলবা? তো তুমি কি আমার সাথে কথা বলবা? তখন মেয়ে বলতেছে হ্যাঁ বলবো। তো বলতেছে যে তুমি তোমার আব্বুকে ভয় পাবে না, আমাকে বলো তো। তো বলতেছে যে আমি এরকম যেদিন পায়ে ব্যথা পাই সেদিন আমি বাথরুমে গেছিলাম। তো বাথরুমে যাওয়ার পরে আমি যখন বাথরুম থেকে বের হয়েছি, তো তখন আব্বু আমাকে জোরে একটা লাঠি দিয়ে পায়ের মধ্যে পানি দিয়ে বলতেছে এত রাতে বাথরুমে গেছিস কেন, এবং খুব জোরে ব্যথা দেয় এবং আমি ওখানে পড়েছে এবং চিৎকার দিয়ে আম্মুকে ডাকি। তারপর থেকে আমার আব্বুকে ভয় লাগে। তো বলতেছে তুমি কি আরো মিষ্টি খাবা? তখন মেয়ে বলতেছে যে হ্যাঁ আমি মিষ্টি খাবো, মিষ্টি দাও, আমার মিষ্টি খুব ভালো লাগে। তো ওই হুজুর যেটা মানে সেদিন আগে এসে পড়ে, তখন সবুজ সাহেব এবং ওনার আব্বাকে বলতেছে দেখেন আপনার মেয়ের দিকে মনে কোনো বদ নজর বা বদ জিনের একটা আসর পড়ছে, তো এটা তো তাড়াইতে হবে। তো এখন সবুজ ভাইকে বলে যে আপনার সম্বন্ধে কি এমন কোনো ঘটনা কখনো ঘটছিল যে আপনি রাস্তাঘাটে কোনো কিছুকে মানে কোনো প্রাণী বা কাউকে আঘাত করছেন, এরকম কিছু হয়েছে নাকি, এটা আমাকে মনে করে জানাবেন। তো সবুজ ভাই তো মনে না, উনি আর কিছু বলেও না। তো এটা একদিন পরে সবুজ ভাইয়ের মনে পড়ে এই ঘটনাটা, যে এরকম কুকুরকে ওই যে নিচে মাছ ধরতে কুকুরকে এরকম লাঠি দিয়ে মারছিল। তো হুজুরকে বলে যে হুজুর আমি তো এরকম লাঠি দিয়ে এক মাছকে এরকম মাছ ধরার সময় এরকম এক কুকুরকে পাইছিলাম, মারছিলাম লাঠি দিয়ে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমি কুকুরকে লাঠি দিয়ে মারছি নাকি, কিন্তু আমার বন্ধু আর 2জন ছিল নাকি এরকম কোনো কুকুরকে দেখেও না, এবং ওই মুহূর্তে কুকুর খুব চিল্লাচ্ছিল, ওই কুকুরে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই। তখন হুজুর বলে যে দেখেন যেটা হওয়ার হয়েছে হয়তো বড়দিনের আসর আছে, তো আপনার মেয়েকে একদিন আমি এর মধ্যে গিয়ে একটু ঝাড়ফুঁক দিব আর একটা বোতল দিব আপনাকে। বোতলটা আপনি যেখানে কুকুরটাকে লাঠি দিয়ে আঘাত করছিলেন সেখানে যেমনি পারেন আপনি মাটির নিচে বোতলটা পুঁতে আসবেন, আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, তো এরকম হুজুর নাকি 2-1 দিন পর পরে যায় মেয়েটাকে নাকি এরকম যখন ওই আবার সেই মিষ্টি নিয়ে যায়, মিষ্টি খাওয়াচ্ছিল, এবং ওই সবুজ সাহেবকে নাকি বলে রুমে লাইট বন্ধ করে দেন আর আপনারা কোনো ভয় পাবেন না, যে এখানে কথা বলার বলবে আপনি শুধু শুনে যাবেন আর একটা বোতল রাখবেন সাথে। তো এরকম ওই হুজুর যে বোতলটা রাখে মানে ওই সমস্যা একটা বোতল নিয়ে বোতল ম্যানেজ করে দেয়। হুজুর নাকি এরকম ওই মুহূর্তে মানে জিন এনে জিন আনার পর বলতেছে যে তুই আর কখনো মেয়েকে সমস্যায় ফেলবি না, আর যদি তুই সমস্যায় ফেলোস তাহলে কিন্তু তোরে কিন্তু মেরে ফেলবো, এরকম অনেক ভয় দেখা। তো হুজুর কথা বলতে বলতেই ওই সবুজ সাহেব এবং ওনারা নাকি সবাই যারা রুমে ছিল নাকি দেখে যে একটা নীল আলোর মতো নাকি ঘরের চারপাশে কোনার মাঝে লেজার লাইট এরকম ঘুরে না, ওই যে চিকন আলো, এরকম নীল একটা আলো ঘরের মধ্যে ঘুরতেছিল এবং এটা প্রচন্ড জোরে জোরে ঘুরতেছিল, এবং এটা হঠাৎ করে বোতলটার মধ্যে গিয়ে ঢুকে যায়। এটা বলার পরে হুজুর নাকি কি জানি সুটা পড়তেছিল এরকম। তো পুরো সঙ্গে সঙ্গে বোতলটা আটকায়, হুজুর পরে লাইট জ্বালাইতে বলে এবং বলে যে আমি এক কাজ করবো, কালকে ফজরের পর ওই সবুজ সাহেবকে বলে এবং ওনার বাবাকে বলে যে আমি ফজরের পর ওই জায়গাটা যাবো যেখানে আপনার ছেলে কুকুর লাঠি দিয়ে মারছিল, তো আপনার 2জন আমার সাথে গেলে ভালো হয়, তাহলে আমরা 3জন মিলে কি মাটিতে চাপা দিয়ে আসবো এই বোতলটা। তো ওনার এরকম মাটিতে চাপা দিয়ে আসে বোতলটা, এবং খুব ভালোভাবেই এটা মানে চাপাতে যাতে না বের হতে পারে, মানে বোতলটা যাতে কেউ উঠতে না পারে। এবং হুজুর বলে যে দেখেন সমস্যা নাই, এরকম যদি 7 দিন যদি এই বোতলটা এরকম জায়গায় ঠিকভাবে থাকে, যে জিন আছে সে আরো কোনো ক্ষতি করতে পারবে না, ও যদি পরে বের হয়ে যায় বোতল যদি ফালায় দেয় কোনো ক্ষতি করতে পারবে না। আর শুধু ওই সবুজ সাহেবকে বলে যে আপনি একটা কাজ করবেন যে প্রতিদিন এসে একটু খেয়াল রাখবেন যে এখানে বোতলটা আবার কেউ উঠাই ফেলছে নাকি। তো সবুজ সাহেব নাকি এরকম প্রতিদিন এসে চেক করে যে না দেখে মাটি কেউ খুঁড়ে নাই, বোতলও কেউ উঠায় না। তো ঠিক 7 দিন পর থেকে নাকি ওনার মেয়ের যে পায়ের সমস্যাটা এবং ভালো হয়, এবং দেখতেছে যে না বাবার সাথে আবার আগের মতো ভালো ব্যবহার করে। তো তাও নাকি একটু সময় লাগছিল তো সুস্থ হইতে মেয়েটার।
তো এটাই আর কি ঘটনাটা, সেটা যেটা আমাকে আমাকে ওই ভাই মানে বলে, এটাই আপনার কাছে শেয়ার করা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। গল্পটা অনেক দিন আগের আমার বড় ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি গল্প। এই গল্পটি আসলে আমার শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে বর্তমানের সময়ে খুব কাছাকাছি চলে আসতেছে গ্রীষ্মের একটা সময়, শীতের একটা সময়। তো এই শীতের সময় আসলে কি হয়, আমাদের কতটা সাবধান থাকা দরকার সেটা নিয়ে কিন্তু গল্পটি সাজানো হয়েছে। তাই আপনারা কিন্তু একটিও স্কিপ না করে সম্পূর্ণ গল্পটি শোনার চেষ্টা করবেন। আমার বড় ভাই রফিক, সে ঢাকায় থাকতো অনেক দিন থেকে। তো হঠাৎ করে তাকে বাড়ি থেকে ফোন দেওয়া হয়, সে যেন যত শীঘ্রই সম্ভব তত শীঘ্রই বাড়িতে আসে, কারণ আমার দাদি খুব অসুস্থ, সে একমাত্র মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এমন কথা যখন আমার রুবেল ভাইকে জানানো হয়, তখন রুবেল ভাই আর কোনো কিছু চিন্তা না করে সোজা পাড়ি দেন আমার দাদিকে দেখার জন্য। কিন্তু সে বাড়ি দিতে ইতিমধ্যেই একটি মানে বট গাছের নিচায় একটি নদীর সম্মুখীন হন। নদীটা অত বড় না আবার অত ছোট না, কিন্তু এই নদী পারাপারের জন্য শুধুমাত্র একটা নৌকাই আছে। এই একটি নৌকা দিয়েই মানে লোক ওই পাশে যায়, আমার ওই পাশ থেকে এ পাশে আছে। তো আমাদের রুবেল সাহেব হচ্ছে রুবেল ভাই, তিনি ঢাকা থেকে রওনা দিয়েছেন দুপুর মানে 1টার দিকে, এবং তার প্ল্যান ছিল যে আসলে সে এখান থেকে করে মানে সব কিছু সেরে তারপর সে বাসায় যাবে। তো যেই কথা সেই কাজ, সব কিছু বাদ দিয়ে একদম সোজা চলে গেল বাড়ির দিকে। যখন আসার পর আমাদের বাড়ি আসার ইতিমধ্যে একটি কিন্তু ছোট নদী পাওয়া যায়। এই নদীটার মধ্যে শুধুমাত্র একটা নৌকাই থাকে, সেটা আমি আগেই বললাম। তো ভাই তো অনেক রাতে এসেছে, রুবেল ভাই। তো সে আসলে এই নৌকা পারাপারের মানে নদীটা পারাপারের জন্য নৌকা খুঁজছিল, কিন্তু কোনোভাবেই সে নৌকা পাচ্ছে না, এবং নৌকার যে মাঝি ছিল সেই মাঝিকেও পাচ্ছে না। তো এরকম একটা দৃশ্য দেখে রুবেল ভাই অনেকটা ভয় আতঙ্ক হয়ে যায়, কারণ যার কাছে আশ্রয় নিবে সেই ভেবে সে এসেছে, সেখানেই নানা রকম বাধা। তাই আসলে তিনি বুঝতে পারতেছেন না যে আসলে তার কাছে এটা কি হবে। তো যেহেতু আমি আগেই বলছি যে এটা শীতের দিন, তো শীতের দিনে এই জন্য সে সিগারেট বের করে এটা সিগারেট খাইতে খাইতে সে আসলে টেনশন করে চিন্তা করতেছে যে আসলে এখন কি করা যায়। তারপরে আসলে সে দেখলো যে একটা নৌকা সাদা রঙের একজন মাঝি নিয়ে চালিয়ে আসতেছে এই দিকে। তো এমন সময় আসলে আমার ভাই জাকির দিল, ইশারা দিল যে মানে এদিকে যাবে বা এই কাইন্ড অফ একটা যখন কথা বললো, তখন আসলে ওরা বুঝতে পারতেছিল না যে আসলে এখানে কি হবে বা কি হতে যাচ্ছে। তো যখন খানিকটা পর ওই যে লোক আসলে এখানে বাসা ভাড়া নিতে আসছিল, সে বাসাতে যখন পাচ্ছে না, যেহেতু তার অন্য একটা বাসা দেখা লাগবে এবং তাকে কনভিন্স করতে হবে, এরকম একটা অবস্থা আর কি তার মধ্যে দেখা যাচ্ছে। তো একটা সময় দেখা গেল যে এই যে আমাদের যে ইলাই ভাইয়ের অটোর যে ছোট ভাই ড্রাইভ করে, তো আমি একটু দরকারে কালকে গেছিলাম, তো মানে আমার ভাই গেছিল, তো সে কোনোভাবেই সেটাকে বুঝতে পারতেছে না। তো ইতিমধ্যে এই জিনটা আবার আরো তার যে মানে সঙ্গপন্ন আছে তাদেরকে নিয়ে হাজির হয়েছে সেই রাস্তার মাঝখানে। তো আমার ভাই রুবেল তিনি আসলে বাড়ি আসার জন্য যতটা চেষ্টা করতেছে, কিন্তু তারা প্রতিবারই তাদেরকে বাগড়ে দিচ্ছে। শেষে আসলে দেখা যাচ্ছে যে তারা দুজন একত্রে করে একটা এই যে নদীর উপর দিয়ে পানি চলার যে চাকা সহ একটা ঠেলা গাড়ি, সেটা কিন্তু তারা মানে বানিয়ে ফেলেছে, এবং তারা ভাবতেছে যে মানে তাদের কাল্পনিক একটা জিনিস, তারা এটার মধ্যে দিয়ে সাতরায়া নদী পার করবে।
কিন্তু তাদের মনের মধ্যে আসলে কোনোভাবেই এরাদা নিতে পারতেছিল না যে আসলে এটা কীভাবে সম্ভব বা এখান থেকে কি আসলেও পার হওয়া যাবে কি না। তো এত কথা বাদ দিয়ে তখন যখন তারা আসলে কিছু গাছের গোড়ালি বা গাছের ছাল বাকল দিয়ে একটা ছোট করে নৌকা বানিয়ে ফেললো, এবং একটা সময় দেখা গেল যে দুজনের অনেক বেশি টাফ হয়, কিন্তু আরেকজন চাইলে নামা যেতে পারে, তার জন্য অবশ্যই 7 কেজির নিচে হতে হবে। তো এই সব কিছু মিলে আমার বড় ভাই কোনো কিছুতেই মন দিতে পারতেছে না, বা কোনটা কি করবে না করবে সব কিছু বুঝতে পারতেছিল না। তো এরপর আসলে নদীর যে মাঝি ছিল সেই মাঝি তাকে বলল যে এখন সব কেটে গেছে, আপনি চাইলে আমার গাড়িতে করে বাড়ি যেতে পারেন। তো আসলে এইরকম একটা অবস্থার পর তো আমি মনে করি যে আসলে আমার ভাইয়ের সঙ্গে যেটা হয়েছিল সেটা কিন্তু আর কারোর সাথে হতে পারে। তাই আপনারা কিন্তু এই শীতের দিনে অবশ্যই নিজেদেরকে হেফাজত রাখবেন। আপনাদের পরিবারের যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়টি জানাবেন, যেন তারা সচেতন হতে পারে, এবং আমাদের আজকের এপিসোডটি বেশি থেকে বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এর থেকে উপকৃত হতে পারে। পূর্ব আমরা সরাসরি চলে যাব আফনান ভাইয়ের কাছে এবং আফনান ভাইয়ের কাছ থেকে তার ঘটনা শুনবো। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বরিশালের শায়েস্তাবাদ থেকে মোহাম্মদ রায়হান ভাই। উনি চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন যেটা ওনার নিজের সঙ্গে ঘটেছে। ঘটনাটি 2020 সালের মাঝামাঝি দিকের একটি সময়। ওই সময়ে করোনার প্রভাবটা আমাদের দেশে খুব বেশি ছিল। লকডাউনের পরে সদ্য আবার ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, সবাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এমন একটি সময়। তো ওনাদের একটি খাবারের রেস্টুরেন্ট ছিল, খাবারের হোটেল যেটা, এটি ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওখানে যারা গিয়েছেন তারা দেখতে পাবেন যে বিশ্ববিদ্যালয়ের অপোজিট পাশে আশেপাশে এরকম বেশ কিছু ভবন হয়েছে, দোকানপাট হয়েছে, যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেখানে আসে, বিভিন্ন দরকারে আসে। তো এই কারণে সেখানে বেশ কিছু অবকাঠামো এবং দোকানপাট গড়ে উঠেছে। তো ওনাদের ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেটি ছিল নাহিয়ান ভিলা নামে একটা ভবন রয়েছে এই ভবনের নিচে। তো যেটা হতো, ওনার বাবা এই রেস্টুরেন্টটা পরিচালনা করতেন। উনি যেহেতু ওই সময় স্কুলে পড়তেন, তো সবসময় উনি আসতে পারতেন না। উনি যেটি করতেন, উনি বৃহস্পতিবার যেহেতু হাফ ক্লাস হতো, এই কারণে উনি বৃহস্পতিবার ওনার স্কুল শেষে দোকানে চলে আসতেন, দোকান মানে হোটেলে চলে আসতেন, এবং উনি রাতের বেলা হোটেলে থাকতেন। শুক্রবার উনি দোকান বন্ধ করার আগ দিয়ে উনি আবার বাড়িতে চলে যেতেন, যেহেতু শনিবার ওনার কোচিং ছিল, যার কারণে উনি এই মধ্যবর্তী ফুল একদিন এবং বৃহস্পতিবার অর্ধেক দিন ওনার বাবাকে সাহায্য সহযোগিতা করতেন ব্যবসার কাজে। এইভাবে উনি প্রায় 2 বছর ধরে এভাবেই চলছিল আর কি, কোনো সমস্যা হয়নি। তো উনি যেই পথ দিয়ে আসতেন সেই পথটা, এই জায়গাটার নাম হচ্ছে কর্ণকাটি। ওনার সাথে আমার ফোনে কথা হয়, ফোনে কথা হওয়ার পরে উনি কিছু কিছু তথ্য ভুলে গিয়েছিলেন দিতে, পরবর্তীতে আমি ফোনে কথা বলে বিষয়টা শিওর হই আর কি। তো উনি ওই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওই জায়গা থেকে যখন ওনার গ্রাম শায়েস্তাবাদে ফিরে আসতেন, তখন মাঝখানে একটি জায়গা পাড়ি দিতে হতো, একটি রাস্তা পাড়ি দিতে হতো। সেই জায়গাটার নাম হচ্ছে কর্ণকাটি। ওই জায়গাটির একটা বিশেষত্ব ছিল, সেই রাস্তার দুধারে এত গাছ ছিল যে সূর্যের আলো খুব হালকাভাবে প্রবেশ করত। মানে ওই রাস্তা দিয়ে গেলে খুব ঠান্ডা শীতল বাতাস, প্রচন্ড গরমের মধ্যেও আপনার শরীরকে এক অন্যরকম অনুভূতি দেবে, একটা ভিন্ন জগতে নিয়ে যাবে। চমৎকার একটি রাস্তা, কিন্তু আলো পড়তো কম। আশেপাশে ঠিক আছে, আশেপাশে তো পর্যাপ্ত সূর্যের আলো আছে, কিন্তু রাস্তার উপরে প্রচুর গাছপালা, যার কারণে এরকমটা হতো আর কি। চমৎকার একটি রাস্তা। তো রাতের বেলা তো বুঝতেই পারছেন, সেখানে চাঁদের আলো আসলে ঢোকার কোনো সুযোগই নেই, কারণ দিনের বেলাতেই সূর্যের আলো কম ঢোকে। মানে
যখনই ওদিকে যাওয়া যাবে রাস্তার দিকে, তখন মনে হবে পরন্ত বিকেল বা সন্ধ্যা আগ দিয়ে যেভাবে সূর্যের আলো কমে আসে, যেমন চারদিকে হালকা একটু অন্ধকার নেমে আসে, ওই রাস্তার মধ্যে ঢুকলে এরকমটা মনে হবে। তো 2 বছর ধরে ওদিক দিয়ে আসা যাওয়া করেছেন, কখনো কোনো সমস্যা হয়নি। তো 2 বছর পরে 2020 সালের মাঝামাঝির দিকে ওনার সাথে একটি